আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে কলিগদের মাঝখানে, আত্মীয় স্বজনের মাঝখানে, বন্ধু বান্ধবের মাঝখানে আপনি হয়তো সবসময়ের জন্য অনেক পজিটিভ চিন্তা করেন, সবার জন্য পজিটিভ চিন্তা করেন, সবকিছু পজিটিভলি দেখেন, বাট আপনি সবসময় টার্গেট হয়ে যান? এরকম কি আপনাদের সাথে কখনো হয়েছে? চলেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো ভালো না থাকলে কি আর আপনাদের সামনে চলে আসতে পারতাম? হ্যাঁ, ফিজিক্যালি ভালো আছে। মন, মানসিক অবস্থা বা মন অনেক সময় ভালো না থাকলেও মন বা মানসিক অবস্থাকে ভালো করার জন্য অনেক সময় আপনাদের সামনে চলে আসি। হ্যাঁ, তবে চলে আসার জন্য শরীরটা ভালো থাকাটা সব থেকে বেশি জরুরি। তো আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। আজকে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম, দেখেন কথায় বলে কিন্তু যে আপনি সবসময় লিমিট ক্রস করবেন না, বা আপনি আপনার লেভেল বুঝে সবসময় চলাফেরা করার চেষ্টা করবেন, মেশার চেষ্টা করবেন। তা না হলে দেখবেন যে সবকিছুতেই আপনি টার্গেট হয়ে যাচ্ছেন। আসলে কি এরকম কি হয় কখনো আপনাদের যে হয়তো আপনি অফিসে আপনাদের মাঝখানে দেখা যায় যে আপনি জেলাসের শিকার হচ্ছেন। আপনি সবাইকে হয়তো পজিটিভলি দেখেন, সবাইকে ভীষণ ভালোবাসেন, সবার ছোট ছোট খুশিতে আপনিও প্রচন্ড রকম খুশি হয়ে যান। সবার যে কলিগদের কারোর ভালো কিছু দেখলে আপনারও মন ভালো হয়ে যায়। অথচ আপনার বেলায় উল্টো, আপনি একটু ভালো কাজ করলেই আপনাকে প্রচন্ড রকম জেলাস করা শুরু করে দিয়েছে। আপনার একটু প্রমোশন হলে আপনার কলিগরা আপনাকে জেলাস করছে। আপনার বস আপনাকে একটু সবার থেকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখলে আপনার কলিগরা জেলাস করছে। হয় এরকম, দেখা যায় যে শান্তিই পাচ্ছেন না, চাকরিতে শুরু হয়ে গেল কনস্পিরেসি, শুরু হয়ে গেল আপনাকে নিয়ে রসালো কথাবার্তা শুরু হয়ে গেল, কানিং শুরু হয়ে গেল, কিভাবে আপনাকে পজিশন থেকে টেনে নামাবে, কিভাবে আপনি ওই পজিশনটা পেলেন, এগুলো নিয়েই গবেষণা চলতে থাকে। একটা সময় দেখা যায় যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে, বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন প্রবলেমে ফেলানোর চেষ্টা তদবির চলতে থাকে যে কিভাবে আপনাকে প্রবলেমে ফেলবে, কিভাবে আপনাকে বসের কাছে আপনাকে খারাপ বানাবে। এই তো গেল কর্ম জীবনের কথা। এবার আসেন বন্ধু মহলে। বন্ধু মহলে দেখবেন যে আপনার স্কুল ফ্রেন্ড হোক বা কলেজ ফ্রেন্ড হোক, বা আমরা এখন আমাদের সামাজিক অবস্থানে থেকে এখানেও দেখবেন যে আমরা তো বহু মানুষের সাথে আমাদের সোশ্যালাইজ করতে হয়। এখানেও কিন্তু আমাদের একটা শ্রেণীর বন্ধু বান্ধব তৈরি হয়ে যায়। দেখবেন যে সেখানেও দেখবেন যে সে বন্ধু বান্ধবদের মধ্যে জেলাসির শিকার হচ্ছেন আপনি। আপনাকে হয়তো কোনো একটা পার্টিতে আপনি একটা সুন্দর একটা কাপড় পরে গেছেন, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, সেখানেও জেলাস। আপনার সবকিছুতে হয়তো আপনাকে অনেক মানুষ কেন ভালোবাসে সেটাতেও তারা জেলাস। কেন সবাই আপনার কথা এত মনোমুগ্ধ হয়ে শোনে সেটাতেও তাদের জেলাস। কেন আপনার সবকিছু ভালো হচ্ছে, আপনি সংসারে আপনি অনেক হ্যাপি, আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক হ্যাপি, আপনার হাজবেন্ড আপনাকে অনেক সম্মান করে ভালোবাসে, আপনার বাচ্চারা অনেক ভালো, আপনার সুন্দরভাবে আপনার বাচ্চাদেরকে আপনি লাইনে নিয়ে যাচ্ছেন, তাদের ভালো ভালো খবর পাচ্ছেন, হাসি খুশি আছেন, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারছেন, খেতে পারছেন, ছবি পোস্ট করতেছেন, বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করছেন। দেখবেন সেখানেও তাদের জেলাসের শিকার হচ্ছেন, আপনি টার্গেট হচ্ছেন। এটাও কিন্তু একটা প্রবলেম। সবাই মিলে আপনার পেছনে লেগে গেল, বা আপনাকে হয়তো কোনো বন্ধু বান্ধব হয়তো আপনাকে একটু বেশি পছন্দ করছে, আপনার কথা একটু বেশি বেশি শুনছে, আপনাকে একটু বেশি বেশি মানছে, বা আপনাকে একটু প্রাধান্য দিচ্ছে। দেখবেন সেটাতেও তাদের পেট ব্যথা শুরু হয়ে গেছে। অথচ দেখবেন তারাই কিন্তু অনেক কিছু আপনার কাছ থেকেই শিখছে। আপনার ভালো ভালো কোয়ালিটি গুলো আপনার কাছ থেকে তারা শিখে শিখে সেই জিনিসগুলো তাদের ভেতরে তারা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে, বাট আপনাকে হিংসা করা শুরু করে দিয়েছে, আপনাকে জেলাস করা শুরু করে দিয়েছে। আসবো প্রত্যেকটা জিনিস পরে আসবো।
এবার আসেন আত্মীয় স্বজনের মধ্যে, ভাই বোনের মধ্যে। দেখবেন ভাই বোনদের মধ্যে আপনি যদি সবার থেকে একটু অন্যান্য ভাই বোনদের থেকে যদি একটু ভালো থাকেন, দেখবেন অন্যান্য ভাই বোনরা আপনাকে একটু জেলাস করা শুরু করে দিয়েছে। বা আত্মীয় স্বজনের মাঝখানে আপনি সবার থেকে একটু ভালো আছেন, সুখে আছেন, আপনাকে পরিবারের আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা আপনাকে একটু অন্যভাবে মূল্যায়ন করছে, আপনাকে সবকিছুতে আপনাকে একটু দাম দিচ্ছে, আপনার কথাটা একটু বেশি প্রাধান্য দিচ্ছে, প্রায়োরিটি দিচ্ছে, সেখানেও দেখবেন যে পরিবারের কিছু কিছু মানুষের মুখ কালো হয়ে যাচ্ছে, তাদের চোখে ভালো হচ্ছে না, আপনি টার্গেট হয়ে যাচ্ছে, কিভাবে আপনাকে টেনে ওই পজিশন থেকে আপনাকে টেনে নামাবে। তো এখন আসেন, এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। তো এখন হয়তো আমরা হয়তো ভাবতে পারি যে কারণটা কি, আমি কেন সব সময় সবকিছুতে আমি কেন টার্গেট হই? আমি তো কখনো কারোর জন্য খারাপ কিছু চিন্তা করি না, আমি তো সব সময় সবার জন্য অনেক পজিটিভ চিন্তা করি, আমি তো সবাইকে অনেক ভালো দৃষ্টিতে দেখি, আমি সবাইকে ইকুয়াল করে চিন্তা করি, সবাইকে আমি ভালোবাসি, আমি তো কারোর জন্য কখনো নেগেটিভ কোনো কিছু চিন্তা করি না। তাহলে সবসময় আমি কেন টার্গেট হই? আমাকে কেন কেউ দেখতে পারে না? আমার সাথে কেন জেলাসি? আমার একটা ক্ষতি করার জন্য কেন সবাই উঠে পড়ে লাগে? কারণ কি জানেন? আসলে আপনি তাদের থেকে আপনি সত্যি সত্যিই আলাদা। সেই চাকরি বাকরির ক্ষেত্রেই হোক, আপনার কর্মজীবনেই হোক, আপনার বন্ধু মহলেই হোক, আর আপনার ফ্যামিলির ভেতরেই হোক, আপনার ভেতরে অবশ্যই তাদের থেকে অনেক 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 ভালো কোয়ালিটি আছে বলে, তাদের সবার থেকে আপনার ভেতরে যোগ্যতা আছে বলে আপনার পেছনে সবাই লেগে যাচ্ছে, কেউ আপনাকে পছন্দ করে না। যেমন ধরেন একটা বন্ধু বান্ধবের একটা পার্টিতে আমরা একটা গেট টুগেদার করছি, সেই গেট টুগেদার প্রোগ্রামে যাব, বা আপনার ফ্যামিলিরই কোনো একটা অকেশন, বিয়ের, জন্মদিন বা কোনো একটা অকেশন, সেই অকেশনে সবাই মিলে ঠিক করলো যে আচ্ছা আমরা এরকম কাপড় চোপড় পরবো, এরকম পরবো, ওরকম পরবো। দেখবেন যে সবাই মিলে কিন্তু ঠিক করছে, ঠিক আছে আমরা কি পরবো, কিভাবে সাজবো, কিন্তু আপনি যখনই জিজ্ঞেস করছেন আপনাকে কিন্তু তারা মন খুলে বলছে না। কেন বলছে না? কারণ তারা জানে যে ওদের থেকে আপনি অনেক বেটার, আপনি যাই পড়বেন তাতেই আপনার অনেক সুন্দর হবে। তারা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা বলবে না, তারা দেখা যাবে যে সেই একই অনুষ্ঠানে আপনি গেছেন, হয়তো তারা আপনার থেকে অনেক দামি দামি কাপড় চোপড় পরে অনেক অনেক সেজে গুজে সুন্দরভাবে সেখানে আসছে, আর সেখানে হয়তো আপনি অনেক সিম্পল কাপড় পরেই আপনি গেছেন, আপনি মার্জিত সাজগোজ করে গেছেন, বাট সমস্ত লোকের দৃষ্টি ঘুরে ফিরে আপনার দিকেই পড়ছে। তো ওইটাতেই তাদের জেলাস। কেন আপনাকে এত ভালো লাগে? চাকরি বাকরির ক্ষেত্রে কেন বসের সুদৃষ্টিতে আপনার উপরেই পড়ছে? কেন আপনাকে এত বেশি ভালোবাসে? কেন আপনার প্রমোশনটা এত তাড়াতাড়ি হয়ে গেল? কেন আপনি এত ভালো? কেন আপনাকে এত ভালোবাসে? আবার আত্মীয় স্বজনের ক্ষেত্রে সেম অবস্থা, বন্ধু বান্ধবের ক্ষেত্রে সেম অবস্থা। তো যে কারণে দেখবেন যে আপনাকে নিয়েই আলোচনা সমালোচনা বেশি হচ্ছে। তো একবার আমার আম্মা এটা প্রসঙ্গে, নট অনলি এটা আমি শুধু আমার আম্মার কাছ থেকে, আমি আমার কর্মক্ষেত্রেও আমি আমার বসের কাছে এটার ব্যাখ্যা আমি শুনেছিলাম। আমার আম্মা হেসে দিয়ে বলেছিলেন যে যার ভেতরে আলোচনা সমালোচনা করার মতো কোনো কোয়ালিটি আছে তাকে নিয়েই মানুষ আলোচনা সমালোচনা করে, সবাইকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করে না। ধরো দেশের প্রেসিডেন্টকে নিয়েই আলোচনা সমালোচনা করে, আর কি বিখ্যাত মানুষ আছে যাদের ভেতরে কোয়ালিটি আছে তাদেরকে নিয়েই মানুষ আলোচনা সমালোচনা করে, কারণ তারা জানে যে তুমি তাদের থেকে সম্পূর্ণ আলাদা, তোমার ভেতরে তাদের থেকে সাধারণ মানুষের চেয়ে তোমার ভেতরে আলাদা কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটির জন্য আর কি তারা তোমাকে স্পর্শ করতে, তারা তোমাকে ছুতে পারছে না, বা তুমি তাদের থেকে যে কোয়ালিটি তোমাকে অন্য মানুষের থেকে তোমাকে সবসময় একটু আলাদা করে দাঁড় করিয়ে দিচ্ছে, তারা তোমার ওই পর্যায়ে তোমার ওই কোয়ালিটিটা তাদের ভেতরে নাই বলেই ওরা তোমার থেকে টাকা পয়সা বা অন্য সমস্ত কিছু অনেক বেশি থাকা সত্ত্বেও তোমাকে ওরা বিট করতে পারছে না, এর জন্যই তারা আলোচনা সমালোচনা করছে এবং তুমি তাদের টার্গেট হচ্ছ। তো ঠিক এরকম আমি আমার কর্মক্ষেত্রে এই আমেরিকাতে আমার স্কুলের এই জবে একবার আমি
এরকম একটা সিচুয়েশনে আমি একটু মন খারাপ আমার ছিল। আমার ম্যানেজার আমাকে একটা কথা বলেছিল যে ফারহানা, কেন তুমি মন খারাপ করো? তুমি মনে করবা কেন তারা তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে, কেন তারা তোমাকে জেলাস করে, কেন তারা সবসময়ের জন্য তোমাকে পোক করার চেষ্টা করে? বিকজ অফ তুমি তাদের থেকে অনেক বেটার, তুমি তাদের থেকে অনেক ভালো, তাদের থেকে তোমার কোয়ালিটি অনেক হাই। ওরা তোমার সাথে পারে না, যে কারণে ওরা সব সময়ের জন্য তোমাকে পোক করে, তোমাকে কষ্ট দিয়ে কথা বলে, তোমার মন ভেঙে দেওয়ার চেষ্টা করে, যাতে করে তুমি কাজে উৎসাহ না পাও। তো তুমি কি করবা? নিজের পিঠে নিজেই থাপ্পড় দিয়ে বলবা, ঝেড়ে ফেলে দিবা, বলবা যে আমি ওদের থেকে অনেক বেটার। ওরা এর জন্যই তো ওরা আমার পেছনে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। দ্যাটস ইট। একদিন, দুদিন, 3 দিন তুমি যখন পাত্তা দিবা না, যখন তোমার কাছে পাত্তা পাবে না, তখন দেখবা যে অটোমেটিকই মুখটা ছোট হয়ে গেছে। এটাই হচ্ছে রিয়ালিটি। তো এটার জন্য কখনোই মন খারাপ করবেন না। সবসময় মনে করবেন আপনি বেস্ট, আই এম দ্য বেস্ট। এটা সবসময় মনে করবেন। নিজেকে যখন আই এম দ্য বেস্ট ভাবতে শিখবেন, তখন দেখবেন যে এই সমস্ত মানুষের কথায় খোঁচা মারা কথা, এরা আপনাকে কোনো কিছুতে কষ্ট দিলে আপনি সেগুলোতে আর কষ্ট পাচ্ছেন না, সেগুলোকে আপনি উড়িয়ে দিচ্ছেন, একদম তুড়ি মেরে মেরে উড়িয়ে দিচ্ছেন। দেখবেন যে ভালো থাকবেন। এবং তারাও যখন দেখবে যে আপনাকে পোক করে করে, আপনাকে খোঁচা দিয়ে দিয়ে, আপনাকে হিট করে কথা বলে, আপনাকে ব্যথা দিয়ে কোনো লাভ হচ্ছে না, আপনি করতেছেন না, আপনার ব্যথা লাগছে না, আপনি ওটাকে পাত্তা দিচ্ছেন না, তখন দেখবেন যে অটোমেটিকই ওই সমস্ত নিন্দুকেরা একদম দমে যাবে। তো ভবিষ্যতে কখনোই এগুলোতে মন খারাপ করবে না। পিছে লোকে অনেক কথাই বলবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে, আমাকে সবসময় ভাবতে হবে আই এম দ্য বেস্ট। এবং সবসময়ের জন্য চিন্তা করবেন, যখন আপনার কানে আসবে যে আপনাকে নিয়ে মানুষ ব্যাকবাইট করছে, আপনাকে নিয়ে আলোচনা করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনাকে নিয়ে বাজে কথা বলছে, তখন আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার সাথে তারা পেরে ওঠে না বলেই তারা আপনার পেছনে ব্যাকবাইট করছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে। আর তারা যদি আপনার সমকক্ষ হতে পারত, তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই এটা করতো না। দেখবেন যে নাম্বার 1, সেই নাম্বার 1 পজিশনে যাওয়ার জন্য বা নাম্বার 1কে টেনে আর কি নাম্বার 2 বা 3তে নামানোর জন্য সবাই উঠে পড়ে লাগে। ওই যে লাস্ট হয়েছে তার পেছনে কিন্তু কেউ লাগে না, তাকে কিন্তু কেউ টেনে ধরে নাম্বার 1-এ কিন্তু কেউ তুলে আনতে চায় না। বরঞ্চ নাম্বার 1-এ যে আছে সবাই মিলে তার পেছনেই লেগে যায় যে কিভাবে নাম্বার 1 থেকে তাকে টেনে আমরা নিচে নামাবো, একেবারে লাস্টে নিয়ে যাব। তো অতএব কি বুঝলেন? আমরা এগুলিতেই নিন্দুকদের কথায় আমরা কখনোই মন খারাপ করব না, এগুলোকে আমরা পাত্তাও দিব না। এক কান দিয়ে ঢুকাবো, আরেক কান দিয়ে বের করে দিব। আপনি বিন্দাস মুডে চলেন, বিন্দাস কাজ করে যান, আপনার মনকে পবিত্র রাখেন, পরিষ্কার রাখেন, আপনি আপনার মতো এগিয়ে যান। ওই যে উপরে একজন আছেন, উনি তো আপনার মনকে রিড করতে পারছে, আপনার মাইন্ড রিড করতে পারছে। তো কেউ আপনার হয়তো সাময়িক মনে হবে যে আমার কিছু ক্ষতি করে ফেলছে, কিন্তু দেখবেন যে ওরা নিজেদের ক্ষতিতেই নিজেরাই পড়ে যাচ্ছে। নিন্দুকেরা আপনাকে নিয়ে যতই নিন্দা করুক না কেন, ওই নিন্দার জালে ওরাই আষ্টে পিষ্টে ওরাই জড়িয়ে যাচ্ছে, আপনার কিছুই হবে না, ওটা সাময়িক। যে কারণে একটা সময় যখন বয়স কম ছিল এগুলো নিয়ে ভাবতাম, কষ্ট পেতাম। এখন যত বয়স বেশি হচ্ছে, এই জিনিসগুলো যখন ভাবতে ভাবতে, বুঝতে বুঝতে, জীবন সম্পর্কে উপলব্ধি করতে করতে, এগুলো দেখতে দেখতে এখন মনে হয় যেগুলোকে তুড়ি মেরে উড়ে দেওয়াই ভালো। আর যারাই আপনার কাছ থেকে শিখছে, আপনাকে দেখে যারা নিজেদেরকে তৈরি করছে, সেখানে আপনার ক্রেডিট যে আপনাকে দেখে তারা শিখছে, আপনাকে দেখে 10 জন নিজেকে তৈরি করছে।
বিশাল বড় ক্রেডিট আপনার। চলেন, আশা করি কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমার মতো এরকম আপনাদেরও জীবনের এই অভিজ্ঞতা, আমি যে কথাগুলো বললাম কম বেশি আমরা সবাই এই জিনিসগুলো শিকার আমরা হই এবং সবার জীবনে কম বেশি এগুলোর অভিজ্ঞতা আমাদের সবারই আছে। তো চলেন একটু রান্না করব। গরুর মাংস, মাছ রান্না করেছিলাম। ছেলেটা মাছ টাছ খুব একটা বেশি খেতে চায় না, কোনো রকম একদিন হয়তো একটু খেলেও পরের দিন আর মাছ খেতে চায় না, ওর জন্যই একটু গরুর মাংস রান্না করে, খুবই অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। এত অল্প গরুর মাংস আসলে আমি কখনো রান্না করি না। তো যাই হোক, আজকে ছেলের জন্যই গরুর মাংসটা রান্না করতে হচ্ছে। চলেন আগে গরুর মাংসটা আমি একটু ম্যারিনেট করে নিই। বিসমিল্লাহ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো। বিসমিল্লাহ। এখন জিনিসটাকে আমি খুব ভালো করে একটু মেখে নিব। আমি জানি কম বেশি আমরা সবাই এই ধরনের শিকার হই, তো এটাই স্বাভাবিক। ওই যে বললাম না, সবসময় ওইটাই নিজেকে সবসময় ওটাই মনে করবেন যে আই এম দ্য বেস্ট, আমি ওদের সবার থেকে ভালো বলেই আমার ভেতরে এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটির জন্যই তারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, তাদের মূল্যবান সময়গুলো তারা আমার পেছনে ব্যয় করছে। এই যে আমাদেরকে নিয়ে যখন তারা গসিপ করে, তো তাদের জীবনের কত মূল্যবান সময়টা তারা আমাদের পেছনে ব্যয় করছে দেখেন তো। তাহলে আমরা তাদের কাছে কত ইম্পর্টেন্ট একবার চিন্তা করে দেখেন। আমরা সত্যি সত্যি তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট যে তারা তাদের মূল্যবান সময়টা তারা আমাদেরকে নিয়ে আলোচনা করেই পার করে দিচ্ছে। আমি তো বলি আলহামদুলিল্লাহ, এবং আমার গুনাহ মাফ হচ্ছে যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে। একটা কথার কথা যে গুনাহটা তো আমার, গুনাহগুলো তো তারাই টেনে নিয়ে যাচ্ছে, আমার তো আর কিছু হচ্ছে না। হ্যাঁ, আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, ও একটু ম্যারিনেট হতে থাক। চলেন ওদিকে চুলায় আমরা বাকি আয়োজনগুলো করে নিই। হ্যাঁ, চলে আসলাম। আমি কড়াইটা বসিয়ে কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে থাকে, আমার একটু তাড়াতাড়ি হয়। তো চলেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। বিসমিল্লাহ। মাংসটা একটু আলু দিয়ে ঝোল করতে হবে। এতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, একটু ফ্লেভারটা চলে আসুন। আর এপাশে কড়াইতে একটু রেডিমেড স্পিনাচ এখানে পাওয়া যায়, রেডিমেড স্পিনাচ। জিনিসটা ফ্রোজেন ছিল, আমি জিনিসটাকে বের করে এটাকে করে আমি এই বক্সে ভরে রেখেছি। একটু স্পিনাচ ভাজি করব আমার জন্য। হ্যাঁ, এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। আমি তো আগেই বলেছি প্রতিদিন আমি কি রান্না করি, আমার ফ্যামিলিকে নিয়ে আমি কি দিয়ে খাই সবই আপনারা জানেন, সবই দেখেন। এই যে আমার হাড়ির খবর সবই জানেন। আসলে তো এগুলো তো আমি রান্না শেখাতে আসি না, এগুলো তো আসি এই যে গল্প করছি, রান্না করছি, বাসায় কেউ নাই, ছেলেও নাই, আপনাদের পেটুকও নাই, কি করব একা একা বলেন? ভালো তো লাগে না সারাদিন কাজ করে বাসায় এসে একদম একা একা মুখ বন্ধ করে রান্না করতে, একটুও ভালো লাগে না। কথা বলারও তো একটা মানুষ খুঁজে পাই না। বিড়ালটাও সব সময় আমার কাছে থাকতেও চায় না, এখন একটু দুষ্ট হয়ে গেছে, ওটাও কথা শোনে না। বাচ্চা কাচ্চারা আসলে বড় হয়ে গেলে মায়ের কথা কেউ শুনতে চায় না, ওরাই আমাদের থেকে এখন অনেক বড়, কথা শুনে না, কেউ কাছে আসে না। যাই রান্না করি, শাক পাতা ভর্তা যাই করি, ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করি, কি করব? বয়সটাই তো এরকম,
এখন তো আমাদের কাছে দুই দণ্ড কেউ বসতেও চায় না, মনে করে যে আমরা এখন বয়স্ক মানুষের গল্পের স্টাইলই তো অন্যরকম। আর বিদেশে তো আরো কেউ নাই কাছে, সবাই ব্যস্ত। হ্যাঁ, পেঁয়াজটা একটু নরম হতে থাক। এপাশে চুলায় আমি তেল দিয়ে দিই, শাকটা এপাশে চুলায় ভেজে ফেলি। দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন, দিব আস্ত কতগুলো শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিব আমার ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা। বিসমিল্লাহ। আলু তো দিতেই হবে, দেখেন না বড় বড় করে আলু কেটে নিয়েছি, এটাকে বলেছে আলু দিয়ে ঝোল করার জন্য। আসলে পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা জানি, মাঝে মাঝে তাই চিন্তা করি যে আসলে নিজে কখনো মনের থেকে কাউকে নিয়ে কোনোদিন নেগেটিভ কোনো কিছু চিন্তা করতে পারলাম না, কাউকে কোনোদিন মনে ব্যথা দিয়ে কোনো কথা বলতে পারলাম না, কারোর খারাপটা কোনোদিন কামনা করতে পারলাম না, কারোর বিপদে নিজেকে মুখ লুকিয়ে রাখতে পারলাম না। অথচ এই জিনিসগুলোই আমার জীবনে হর হামেশা হয়েই গেছে। সব সময়ের জন্য কথা দিয়ে কষ্ট দেয়া, কাজে কষ্ট দেয়া, মানসিকভাবে আঘাত করা, ছোট করে কথা বলা, বিপদে কাউকে পাশে না পাওয়া, কেন জানি না, সবই মনে হয় আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আমার একটা জিনিস আমার ভাবতে বড় শান্তি লাগে, সেটা হচ্ছে যে ওই যে উপরওয়ালা উনি আমাকে এত বেশি ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষও যদি আমাকে টেনে যদি নিচে নামাতেও চায়, আল্লাহ পাক যেহেতু আমাকে প্রচণ্ড রকম ভালোবাসেন, তো দেখা যায় যে কোনো না কোনো ওয়েতে না আমার অবস্থান থেকে কেউ আমাকে সরাতে পারে না। এটা আমার একটা প্রচণ্ড রকম একটা আত্মবিশ্বাস। মানুষের জীবনে তো কষ্ট থাকবেই, দুঃখ থাকবে, না পাওয়ার প্রাপ্তি তো থাকবেই, তারপরেও দেখা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে। হ্যাঁ, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব গরম পানি। এদিকে আমার মাংসটাতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন মাংসটাকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালো করে মাংসটাকে রান্না করি। তো কি হলো না আমার স্পিনাচটা, কি অসাধারণ হয়েছে দেখেন। কোটা বাছার ঝামেলা নাই, কিচ্ছু নাই, একদম সুন্দর প্যাকেট কাটলাম, বের করলাম আর ভাজি করে ফেললাম। ইচ্ছে করছে না, হাতেই ধুয়ে ফেলি। এরকম ছোটখাটো দুই একটা জিনিস আসলে ডিশ ওয়াশারে দিতেও ভালো লাগে না, কখন ডিশ ওয়াশার ভরবে তারপরে ডিশ ওয়াশার চালু করব, এর জন্য ছোটখাটো অনেক কিছু আমি আসলে হাতেই ধুয়ে ফেলি। কষ্টের জীবন, বলেছি না, কষ্টের জীবন। এখন একটু চা খেয়ে নেই। চলেন এখন আর কি মাংসটা হতে থাক, এখন একটু বসে একটু জিরিয়ে নেই, বসে বসে একটু টিভি দেখি, আর আপনারাও সাথে থাকেন। আমি ফিরছি খুব শর্ট টাইমে।
হ্যাঁ ভিউয়ার্স, আমি চলে এসেছি। মনে হয় আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ। আমি এর ভেতরে মাংসটাকে কষিয়ে আলু দিয়েছি, দুটো আস্ত রসুন দিয়েছি, দিয়ে মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে। এখন এতে আমি নামানোর আগে দিয়ে দিব একটু জিরা ভাজা। এতে আমি জিরা এবং 3টে এলাচ সুন্দর করে ভেজে গুঁড়া করে নিয়েছি। বিসমিল্লাহ। যেহেতু পাতলা ঝোল হবে, এই জিরা ভাজাটা দিলে অসম্ভব ভালো একটা গন্ধ আসে। জালটাকে একদম কমিয়ে দিব এবং দিয়ে একটু কিছুক্ষণ, জাস্ট 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো, যাতে করে একদম আলু মাংস সব কিছুর ভেতরে যাতে জিরা ভাজাটা একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর তেল উঠে আসবে। আর আমি সার্ভিং ডিশটা রেডি করে নিয়েছি। আমি জাস্ট 5 মিনিট পরে আমি তরকারিটা সার্ভিং ডিশে বেড়ে আমি ফিরছি আপনাদের সামনে। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল। অনেক ভারী ভারী কথার মধ্যে দিয়ে রান্না হয়ে গেল আমার পরিবারের জন্য আজকের ডিনার। এই যে বড় বড় আলু দিয়ে, আস্ত রসুন দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল, আর এটা হচ্ছে রেডিমেড স্পিনাচ ভাজি। আশা করি আমি পুরো রান্নাটাই আর ওভাবে দেখালাম না, কারণ এরকম ভুরি ভুরি রান্নার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। প্রতিদিন একই রকম রান্না দেখাতে তো ভালো লাগে না। আসলে তো আমি রান্না করতে আসি না, রান্না শেখাতেও আসি না। আসি তো শুধু আপনাদের সাথে গল্প করার জন্য, আমার মনের দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাঝে মাঝে আমার মনে হয় যে আমার মনের কথাগুলোর সাথে নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনের কথা মিল খুঁজে পাবেন। হয়তো আমার কথাগুলো শুনলে আপনারাও আপনাদের ওই ঘটনাগুলো বা ওই কথাগুলোর সঙ্গে আপনারাও হয়তো রিলেট করতে পারবেন। যে কারণে আপনাদের সামনে আসি, ক্যামেরার সামনে আসি, মনের দুটো কথা খুলে বলি। বক বক হয়তো অনেকের কাছে মনে হতে পারে আমি বক 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 করি। হোক না, যার কাছে যেটাই মনে হোক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমার ভালো লাগে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, গল্প করি। আমার একাকিত্ব জীবনে আপনারাই আমার সঙ্গী। তো ঠিক আছে, হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর স্পিনাচ ভাজি। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে, আমার রান্নাটাও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি খুব কাছে থেকে আমার তরকারিটা আমি দেখাবো, ফাইনাল লুকটা। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সত্যি সত্যি আমি আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাই।